আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত এমপিগণ এবং নবনির্বাচিত ঠিক নয়, মানে যারা মন্ত্রী সভা গঠিত হবে, ওনার যেসব সদস্যরা ওনারা শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সাধারণত ঠিক না, মানে বাংলাদেশের ইতিহাসে সবসময় বঙ্গভবনে অনুষ্ঠিত হয় এবং প্রেসিডেন্ট সভা এটা পরিচালনা করেন শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারও হয়তো উনি করবেন, কিন্তু ভেন্যু চেঞ্জ হয়েছে এবং এটা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ দল যারা 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন বা সংসদে থাকবেন, সেই বিএনপির ইচ্ছা অনুসারে। তো এখানেও তাদের বিএনপির সভাপতি তারেক রহমানের একটি ইনোভেটিভ এবং আমি বলবো একটি ইতিবাচক সিদ্ধান্ত। এটি এরকম ওপেন খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবন আমাদের একটা বড় প্রতীক, আমাদের সভরেন্টির এবং আমাদের যে গণতন্ত্রের, বাংলাদেশে যে সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে 90 সাল থেকে, আমরা যেটা নতুনভাবে চালু হয়েছিল তখন থেকে, যে প্রতীকটি এখানে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। এবং জনাব তারেক রহমানের যে সকল, উনি লন্ডন থেকে আসার পরে এবং তার আগের থেকেও উনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন সবই খুবই, সব বলবো না কিন্তু অধিকাংশ সিদ্ধান্তই ওনার অনেক সুবিবেচনা প্রসূত এবং নতুনত্ব আনা এবং মোর অর লেস একটা ইতিবাচক পজিটিভ একটা উনি সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে উনি এই বিপুল ব্যবধানে, মানে 212 এবং তার নিকটবর্তী যারা যে জোট, তারা 77টি আসন পেয়েছে, মানে ডাবলের অনেক বেশি প্রায়। এবং নির্বাচনে আপনারা জানেন যে 2/3 মেজরিটি পেয়েছেন সংসদ সদস্যের কথা বিবেচনা করে। তো ওনারা যখন এটি আসলেন, মানে এই জিতে আসার পর থেকেই আমরা অনেকগুলো ইতিবাচক ঘটনা ঘটতে দেখেছি আমরা, এবং যেমন বিজিত এমপিরা পরস্পরের ভিতর কোলাকুলি হয়েছে। পুরো নির্বাচন জুড়ে বিএনপি অনেক সংযত ছিল, বিরোধী দলীয় সংযত ছিল, একটিও হত্যাকাণ্ড ঘটে নাই। ক্যাম্পেইন চলাকালীন একটা ঘটনায় একজন মারা গেছেন, কিন্তু সেটা দুঃখজনক, একটি মৃত্যু দুঃখজনক, কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিবেচনা করলে এটা আসলে তেমন, মানে যথেষ্ট শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে। আমরা 150 মানুষ মারা যেতে দেখেছি, হ্যাঁ, 150 মানুষ। এবং আমি যে নির্বাচন হয়ে গেল 2024-এ, যে বছরই আমাদের গণঅভ্যুত্থান হয়, সেখানেও 8-10 জন লোককে হত্যা করা হয়, মানে বা তারা সংঘর্ষে নিহত হন। সেরকম কিছু হয় নাই। তবে অত্যন্ত চমকপ্রদ একটা ব্যাপার, যেটা বাংলাদেশের ইতিহাসে এবং সাউথ এশিয়াও খুব কম দেখা গেছে, একেবারে অভিনব একটা ব্যাপার দেখেছি আমরা। গতকাল জনাব তারেক রহমান, যারা জামায়াতে ইসলামের আমির, যারা জামায়াতে ইসলাম 70টি আসন পেয়েছেন, আপনার 71টি আসন পেয়েছেন, তো ওনার সাথে দেখা করতে গেছেন। অত্যন্ত সৌজন্যমূলক এবং সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে বলে আমাদের টিভিতে আমরা দেখলাম, এবং যা রিপোর্টেড হইল, দুজনই খুবই হাসি মুখে ছিলেন। এবং উনি আবার এনসিপির যিনি নেতৃত্ব দিচ্ছেন, যে সেই নাহিদ ইসলাম, যিনি আমাদের গণঅভ্যুত্থানেরও নায়কদের ভিতরে অন্যতম, তো ওনার সাথেও দেখা করতে গেলেন। এই দেখা করা আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দুটোই তাৎপর্যপূর্ণ, কিন্তু এটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্যই যে উনি একেবারে খুব পরিষ্কার করে দিলেন যে বিএনপি ওন করে এই গণঅভ্যুত্থানকে। উনি বারবার এই আসার পর থেকে উনি নানা
উনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। উনি প্রথম যিনি শহীদ হলেন এই আন্দোলনে, হাসিনা শাহের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল, সেই শহীদ আবু সাইদের সাথে আমি মানে তার সাথে তো দেখা করা সম্ভব না, কিন্তু ওনার মাজারে কবরে জিয়ারত করেছেন, তার ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করেছেন। অত্যন্ত ইতিবাচক একটি দৃষ্টান্ত উনি স্থাপন করলেন। এবং এখন থেকে আমরা দেখব, আশা করি একটি সুস্থ ধারা রাজনীতি বাংলাদেশে চলবে। 91 সালে যখন ওনার আম্মা বেগম খালেদা জিয়া নির্বাচিত হলেন, তখন থেকেই এবং তার পরবর্তীতে 2001 সালেও আওয়ামী লীগ বিরোধী দলে যারা ছিল তারা কন্টিনিউয়াসলি বলে গেছে যে একদিনও শান্তিতে থাকতে দেব না, অন রেকর্ড শেখ হাসিনা বলেছিল। তো আমি আশা করব জামায়াতে ইসলামী বা তার সহযোগী যারা আছেন তারা এরকম আচরণ করবেন না। পার্লামেন্টকে ফাংশন করতে দিতে হবে। আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন, কিন্তু রাস্তাঘাটে আন্দোলনের থেকে ডিবেটগুলো যেন পার্লামেন্টে হয়, সেরকম একটা জিনিস আমরা দেখতে চাই। এবং এই জন ইচ্ছার প্রতিফলন দেখালেন জনাব তারেক রহমান এই জামায়াত ইসলামের আমির এবং নাহিদ ইসলামের সাথে দেখা করে, এনসিপির যিনি এখনকার প্রধান। তো এটাতে অনেকেই আওয়ামী পন্থী বা বামপন্থী বা তার দলের ভিতরে সবাই সন্তুষ্ট হয়েছেন, এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু তারেক রহমান এটা বুঝিয়ে দিলেন, হি অ্যাসার্টেড হিজ অথরিটি। উনি আমরা এরকমও খবর পেয়েছে যে উনি দেখা করুন এটা চান নাই তার দলেরও কিছু লোকজন, খুবই কম, বাট এরকম একটা সেন্টিমেন্ট ছিল। এটা দেখিয়ে উনি দেখা করে একটা অত্যন্ত একটা বিরল, মানে কি এর আগে এরকম দৃষ্টান্ত ছিলই না, সেটা দেখালেন। এবং এটা যেমনটি বললাম সুস্থতার রাজনীতিতে একটা স্টেপ করলো। এটা দেখার আরো বাকি আছে। ওনার এখন উনি ক্ষমতা গ্রহণ করবেন আমাদের, হি ইজ ভার্চুয়ালি দ্য প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং। আর এটা কিছু কয়েক ঘন্টার ব্যবধানে, আপনারা যখন দেখবেন তার থেকে কয়েক ঘন্টা ব্যবধানের, এটা কয়েক ঘন্টা 10-12 ঘন্টার ভিতরে উনি শপথ গ্রহণ করবেন। এবং আমাদের দায়িত্ব, যেটা এটাকে ক্ষমতা হিসেবে না দেখে এটাকে দায়িত্ব হিসেবে দেখা উচিত বলেই আমরা মনে করি। এবং আশা করি তারেক রহমান এরকম এটা প্রধানমন্ত্রিত্বটাকে দায়িত্ব হিসেবে দেখবেন। এবং ওনার যে আচরণগুলো আমরা দেখেছি এখানে, সেটাতে মনে হয় উনি আমাদেরকে নিরাশ করবেন না। এবং আপনি দেখবেন যে ওনার পোশাক আশাক, কথাবার্তার ভঙ্গি সবকিছুই একটা ক্যাজুয়ালনেস ছিল, কিন্তু স্মার্ট ক্যাজুয়াল একটা ব্যাপার ছিল। কারণ উনি যখন স্যুট টুট পরেন তখনও কিন্তু তাকে খুবই, মানে ই লুকস ভেরি স্মার্ট। তো এই স্মার্টনেসটা ওনার পলিটিক্সেও প্রতিফলিত হবে বা হচ্ছে। যদিও তারা 2/3 জিতে এসেছেন, জামায়াত ইসলামও 30% উপরে ভোট পেয়েছেন, যেটা অকল্পনীয় ছিল কয়েক বছর আগেও। সুতরাং উনিও বিরোধী দলকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। এই এনসিপির যারা আছেন, তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় বা বিপ্লব যাই বলেন, ওখানে ছিলেন, তাদের প্রতি উনি সম্মান দেখালেন। এই সম্মানটা যেন রেসিপ্রোকেট করা হয়। তারেক রহমানকে অনেক সময় যেসব ভাবে কথা বলা হয়েছে সেটা শালীনতার সীমা অতিক্রম করে গেছে। আমি বলছি না যেটা এনসিপি বা জামায়াত করেছে, কিন্তু বা দলগতভাবে করেছে, কিন্তু তাদের কিছু কর্মীরা অন্যদের সাথে মিশে অনেক রকম কথাবার্তা, এটা এবং এটা সোশ্যাল মিডিয়াও সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন ক্যাম্পাসে কথাবার্তা শালীনতার সীমা অতিক্রম করে গেছিল। বাট এটা উনি সহনশীলতার সাথে দেখেছেন। এবং যেখানে পারেন উনি, আমরা দেখেছি এটা রিফ্লেকশন দেখেছি যে বিএনপির দুজন নির্বাচিত এমপি তাদের দলের লোককে সাসপেন্ড করেছেন, কারণ তারা জামায়াতে ইসলাম বা বিরোধী দলীয় লোকজনের বাসায় হামলা করেছেন। এটার জন্য একটি ধর্ষণ কাণ্ডের ঘটনা আমরা শুনেছি। এটা যদি হয়ে থাকে খুবই লজ্জাজনক।
এবং দুর্ভাগ্যজনক, এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি সেটা দাবি করি প্রশাসনের কাছে, এবং এই প্রশাসন তো বিএনপির নেতৃত্বে হবে, ওনারাই শাস্তি দেবেন, আর এটা আমাদের দাবি থাকবে। কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। দু এক জায়গায় যে সংঘর্ষ হয়নি তা না, কিন্তু সেটা যেমনটি আগে বলা হলো, আগের নির্বাচনগুলির তুলনায় কিছুই না। এটাকে আমরা কিছুই না বলে এটাকে তুচ্ছ করছি না, কিন্তু কিছুই হওয়া উচিত না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এখানে হয়। তো এবং এখানে যে হয় নাই এবার, হলেও খুবই খুবই মাইনিউট হয়েছে, সেটাও খুবই প্রশংসার যোগ্য। এবং এই সহনশীলতার উদাহরণ কিন্তু উনি তার আগের দিন হয়ে যাওয়া প্রেস ব্রিফিংয়েও দিয়েছেন। যেই প্রশ্নের জন্য শেখ হাসিনা খুব তির্যক কথা বলতেন এবং অনেক সময় ক্ষোভের প্রকাশ উদ্গীরণ করতেন, প্রকাশ না উদ্গীরণ করতেন, সেরকমটি ওনার হয় নাই। ওনাকে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রশ্ন করা হয়েছিল, উনি খুবই সুন্দর কৌশলীভাবে জবাব দিয়েছেন, এবং কৌশলীও নয়, উনি খুব স্ট্রেইট কাট জবাব দিয়েছেন। আসলে যে ইঞ্জিনিয়ারিং বলতে উনি উনি যে ডেফিনিশন দিয়েছেন, ইমপ্রেসড। এটা 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 সবাই যারা নিরপেক্ষভাবে দেখেছেন তারা ইমপ্রেসড হয়েছেন। বিদেশি সাংবাদিকদের প্রশ্ন উনি খুবই স্ট্রেট কাট বলেছেন। উনি হাসিনার বিচারের প্রসঙ্গ এসেছে, উনি বলেছেন জুডিশিয়ারি, উনি উনি স্পষ্ট করে দিয়েছেন যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, নির্বাহী বিভাগ, লেজিসলেটিভ, এরা জুডিশিয়ারির উপরে হস্তক্ষেপ করবে না, মানে ল তার নিজের কোর্স নেবে। এটা উনি এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনারা দুইজনই খুব পরিষ্কার করে বলে দিয়েছেন। আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে উনি বলেছেন এটা ল যেটা বলবে সেরকমই হবে, মানে হাসিনার ফেরত আনার ব্যাপারে ল যেটা বলেছেন। অনেকে অনেকে মানে মানে খুশি হচ্ছিলেন যে আজকে নিয়ে আসবেন, আসতে পারেন হাসিনা, হ্যাঁ, যদি উনি নির্বাচন আইন ফেস করতে চান উনি আসতে পারেন। যাই হোক, এই প্রেস ব্রিফিংটাও উনি প্রশ্ন নিয়েছেন প্রেস ব্রিফিং এ, এবং এবং ওনাকে ওই হাসিনার আমলের মতো টানা পাচানো প্রশ্ন, প্রথমে বঙ্গবন্ধুর দিয়ে শুরু করে হাসিনার স্তুতি করে ওইসব প্রশ্নের দরকার হয় নাই এখন পর্যন্ত। দু একজন যে চেষ্টা করেছেন তা নয়, তাকে কংগ্রেচুলেট করেছেন, এটা স্বাভাবিক, কিন্তু ওরকম আমরা স্তুতির বন্যা আমরা দেখি নাই, দু একটি ব্যতিক্রম বাদ দিলে। এবং উনি যে এসব পছন্দ করেন না এটা বোঝা গেছে তার নির্বাচন পরিচালনার সময়। উনি তার মা প্রতি যথেষ্ট শ্রদ্ধাবান, তার পিতার উনি যে লিগাসি বহন করছেন সেটা সম্পর্কে উনি সচেতন, কিন্তু উনি প্রতিটি বক্তৃতায় ওনাদের কথা টেনে আনেন নাই। টেনে এনে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া দুজনকে উনি সম্মান যেখানে দেখানো দরকার দেখিয়েছেন, কিন্তু প্রতিটা বক্তৃতায় উনি টেনে আনেন নাই, এবং তার দলের বড় বড় যারা নেতারা আছেন ওনারাও টেনে আনেন নাই। এইটাই হচ্ছে আমাদের একটা মডার্ন স্মার্ট পলিটিক্সের এরকমই হয়, উদাহরণ হয়ে থাকলো। তো এরকমই হওয়া উচিত। আমরা আশা করি এখন ওনার একটা হানিমুন পিরিয়ড চলবে, কয়েক মাস তাকে জনগণ যে নির্বাচিত করেছে ওনারা দেখবেন, ওনারা এবং বিএনপি তার জোট মিলায় ভোট কিন্তু 50%-এর বেশি পেয়েছে, এটাও খুবই রেয়ার একটা ঘটনা। হ্যাঁ, মানে অর্ধেকের বেশি ভোট ওনারা পেয়েছেন। তো সামনে আরো আসবে, ওনারা গণভোটের যে জুলাই সনদ এটা বাস্তবায়ন কি প্রক্রিয়ায় করবেন, এবং সেখানে গণভোটের ম্যান্ডেটে প্রাধান্য পাবে নাকি তাদের ইশতেহার প্রাধান্য পাবে, এগুলো হচ্ছে ফাইনালাইজ করা হবে, এটা সবাই দেখতে পাবেন, এবং তখন আমাদের বক্তব্য এই বিষয়ে থাকবে। কিন্তু এখন পর্যন্ত শপথ গ্রহণ পর্যন্ত তারেক রহমান অত্যন্ত চমৎকার কাজ করেছেন, এবং তাকে আমরা অভিনন্দন আগেও জানিয়েছি, এবং উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং আশা করি তার পথটি মসৃণ হবে। বাংলাদেশে আসলে অত মসৃণ হয় না, তারপরেও তুলনামূলকভাবে তার পথটা যাতে মসৃণ হয় সেটার জন্য বিরোধী দলকেও করতে হবে, এবং উনিও প্রয়োজনে ফার্ম এবং ডিসাইসিভ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না, যেমনটি উনি হাজার হাজার কর্মীকে তার নিজের দলের বহিষ্কার করেছেন, এবং এসব আমরা ইন্টারিম আমলে যে
শত শত আন্দোলন দেখেছি যে, এবং তার ভিতরে মেজরিটি আন্দোলনই খুবই ছিল, অযৌক্তিক ছিল, এবং মানুষের দুর্ভোগ করে আন্দোলন হয়েছে। এগুলো যেন মানে স্মৃতি হয়ে যাক, এগুলো ভবিষ্যতে যাতে না হয়। এবং কারণ এখন আমাদের আশা করার ছাড়া বিকল্প নাই। তারেক রহমান যদি সাকসেস হন তাহলেই দেশ একটা রাইট ট্র্যাকে চলবে। আমরা চাই না যে আবারও আন্দোলনে আমাদের মানুষ হত্যা করতে হবে এবং রাস্তাঘাটে কথায় কথায় রাস্তাঘাটে নেমে আসতে হবে আন্দোলনের জন্য। উনি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, যেই নির্বাচনটি বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসের ওয়ান অফ দ্য ফেয়ারেস্ট, ইফ নট দি ফেয়ারেস্ট ইলেকশন হয়েছে। আমরা দেখেছি কিছু যে বিচ্যুতি হয়েছে সেটা পরিসংখ্যানগতভাবে একেবারে ইনসিগনিফিকেন্ট। তো তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, এবং প্রাইম মিনিস্টার হয়ে আমি আশা করি যে দেশটাকে উনি সঠিক পথে নেভিগেট করে যাবেন আগামী 5 বছর। ধন্যবাদ।